মানুষই মানুষই সে আজকের মানুষই। সকালে ট্রেন ধরার ব্যস্ততার ফাঁকে দুটো গরম গরম কচুরি আর তরকারি, এ যেন হাবড়া স্টেশনে নিত্যযাত্রীদের প্রায় রোজের রুটিন। তবে কিছু কিছু জন হাবড়া স্টেশনে আসেন তো বটে, তবে ট্রেন ধরার জন্য নয়, কচুরি খাবার জন্য। আর সেই বিখ্যাত কচুরি যে হাসি মুখে পরিবেশন করছে, প্রতি মুহূর্তে তাকে কোন অসম লড়াইয়ের সম্মুখীন করছে, তাই জানবো আমাদের আজকের মানুষীতে। ইতিহাসে অনার্স, কচুরিওয়ালা হবে স্বপ্নেও ভাবেনি। কিন্তু অতিমারী পরিস্থিতিতে বাবা চলে গেলেন। মেধাবী মেয়েটা বাধ্য হলো কচুরির দোকানের দায়িত্ব নিতে। পড়াশোনা তো করেছো, পড়াশোনা করার পর এই কচুরির দোকান সামলাবে, সেটা কেন ঠিক করলে? না, ভাবিনি। মানে পড়াশোনা করেছি, মানে তখন তো আমি ফার্স্ট ইয়ারে পড়তাম যখন আমি দোকানে এসেছি। আমি বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়তাম হিস্ট্রি অনার্স নিয়ে। আর এখন তো মাস্টার্সের ডিসেম্বরে আমার ফাইনাল, তার মাস্টার্সটা কমপ্লিট হবে। কিন্তু কচুরির দোকান করবো বা কচুরির ব্যবসা করবো এই ভেবে আমি স্টেশনে আসিনি। মানে বাবা অসুস্থ ছিল, আমার সবাই জানে যে বাবার লিভার ক্যান্সার ছিল। তখন তো হয়তো ভোরবেলা যখন বাবা এসে দোকান করতো, আমার বাবা খুব কাঁচতে কাঁচতে মুখ থেকে ব্লাডও উঠতো। তো একটা খাবারের দোকান ওইভাবে, তো আমি এসেছিলাম যে তখন তো লকডাউনের মধ্যে, তখন তো আপনি পড়াশোনা সবই মানে বলতে গেলে অনলাইনে, মানে তখন তো কলেজ ফলেজ সব বন্ধ। তো আমি সেই কারণেই বাবার সাথে স্টেশনে এসেছিলাম যে আমি এখন যাই, একটু সাহায্য হোক। তারপরে পরে যখন আবার তখন প্রথম নতুন, তখন তার বাইরে থেকে কাউকে নিয়ে তার পারিশ্রমিকটাও তো সম্ভব ছিল না দেওয়া, তখন তো আমাদেরই ঠিকঠাকভাবে চলতো না। আর তখন সেইভাবে এসেছি যে আমি গিয়ে কিছুটা হেল্প করি, তারপর না হয় পরবর্তীতে আবার মানে ব্যবসাটা একটু জায়গায় আসলে যখন আমার সব ঠিক হয়ে যাবে আবার পড়াশোনার মধ্যে চলে আসবো, এই ভেবেই দোকানে আসি। বাবা চলে যাওয়ার পর কচুরির দোকানের দায়িত্ব নেওয়া। প্রথমে বিক্রি হতো না, কিছু ভালো মানুষ দোকানের মুখটা ঘুরিয়ে দিলেন হাবড়া স্টেশনের দিকে। ব্যাস, মৌয়ের কচুরি এখন এলাকা খ্যাত। বাবার সাথে দোকানে আসা, বাবাকে হাতে হাতে কাজ এগিয়ে দেওয়া, এইভাবেই শুরু করেছিল মৌমিতা। তারপর সম্পূর্ণ দোকানটা মৌয়ের দোকান হলো কিভাবে? দোকানে যখন আসলাম তখন তো মানে জানতাম না যে বাবা 6 মাস পর চলে যাবে, মানে আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না যে এর জন্য। তো যখন বাবা চলে যায় তখন মানে তখন বুঝেই উঠতে পারিনি যে কি করব। তো যখন বাবা চলে যায় তার 1.5 মাস মতো দোকান বন্ধ ছিল। তারপর আমি আবার নরেশ রকম মিলে দুজন মিলে শুরু করলাম। তো একদম বেচাকেনা হতো না, সেল হতো না। এবার সেটা দেখতো ইউনিয়নে যে দাদারা, স্টেশনে যে কাকুরা আছে ইউনিয়ন থেকে, তখন সবাই মিলে একসাথে হয়ে মানে একটা ডিসিশন নিল যে আমাদের শোকেসটা মানে স্টেশনের দিকে আনা হলো ফ্রন্টে, তাতে কয়েকটা কাস্টমার বেশি হয় স্টেশনের ওপরে। তো সেইভাবেই থেকে হচ্ছে শুরু। আমি তো কচুরি ডেকেও বিক্রি করেছি। তারপর থেকে যখন সবাই আসতে শুরু করলো, খেয়ে দেখলো যে না মোটামুটি ঠিকঠাক আছে, তখন থেকেই সবাই ভালোবাসায় নাম দেওয়া যে ময়ের কচুরি। অতিমারী পরিস্থিতিতে বাবার মারণ রোগ, পরিবারের একমাত্র ভরসা এই দোকান। সুতরাং লড়াই ছাড়া আর গতি ছিল না। যার সাথে তুমি, যার হাত ধরে তুমি দোকানে আসতে, সেই চলে গেল জীবন থেকে। তো সেই ধাক্কাটা সামলে ব্যবসা শুরু করা ভাবনাটা তো অনেক দূরে, ধাক্কাটা কিভাবে সামলাবে? ধাক্কা সামলালাম মানে আমি নিজেও মানে জানি না। তখন মানে বাবা অসুস্থ ছিলেন সে 2017 থেকে, যখন আমি মাধ্যমিক দিই 2017-তে। কিন্তু জানতে না তো যে এত তাড়াতাড়ি চলে যাবে। আমরা মানে জানতামই না। হঠাৎ করে একদিন বাবার শরীর খারাপ, জ্বর এলো, ভাবলাম হয়তো কোভিডের সময় যে কোভিড হয়েছে। কিন্তু না, আমরা দুজনে যেহেতু বাইরে কাজ করতাম মানে দোকানে, হতেই পারে। কিন্তু আমরা টেস্ট করলাম হাবড়া হসপিটালে, আমাদের নেগেটিভ আসলো। তখন থেকেই বাবা অসুস্থ। আর মানে 4 বছর ধরে তো বলেছি যে SSKM হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে। প্রথমে SSKM নিয়ে যাওয়া হয়। তো সেখান থেকে শ্বাসকষ্ট খুব, প্রথম ফার্স্টে শম্ভুনাথে ভর্তি করলো, যেহেতু করোনার সময় আগে ওখান থেকে পরীক্ষা হবে কোভিড কিনা, তারপর ট্রিটমেন্ট হবে। তবে তো বাড়িয়ে নিয়ে আসলাম, আর তো সম্ভব হলো না বাবাকে রাখার। কিন্তু বাঁচতে তো হবেই, কারণ আমাদের ফ্যামিলি সোর্স ইনকাম শুধুই দোকান। তখন তো আমিও ফার্স্ট ইয়ারে, আমি যে বাইরে বেরিয়ে কিছু করব তখন সেটা ক্ষমতা আমার হয়নি। মাকেও তো তোমাকে দেখতে হতো। আমি আর আমার আমার তো একটা কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না, তো আমার তো সেই কোয়ালিফিকেশন তখন ছিল না। আমি সবাই ফার্স্ট ইয়ার, এর জন্য তখন বাঁচার মাত্র উপায় দোকান, মানে বাঁচতে গেলে তো করতেই হবে। তো সেই ভেবেই ওই দোকানই হয়। 3টে কচুরি, 1 হাতা গোলমরিচ দিয়ে তৈরি তরকারি আর একটু মিষ্টি হাসি। মৌয়ের দোকানে মেলে আন্তরিকতা ফ্রি, প্রশংসায় পঞ্চমুখ ক্রেতারা।
একা এই বয়সে মানে পরিশ্রম যা করছে একা ভাবে, তাতে অনেক সবার পক্ষে সম্ভব হয় না। ভালো। এবার স্পেশাল হচ্ছে তরকারিটা, গোলমরিচের গুঁড়ো, এটাই ইউনিক। এটা তো অবশ্যই, এটা স্ট্রাগল করছে, অবশ্যই শুভেচ্ছা স্ট্রাগলের জন্য। জীবন যখন পরীক্ষা নেয় তখন চোখের জল শুকিয়ে যেতে বাধ্য। মাথায় শুধু ছিল সকাল 6:30টার মধ্যে রেডি করতে হবে কচুরির লেচি আর তরকারি। ওখানে যখন তুমি প্রথমবার এলে, একা এলে, সাথে কিন্তু বাবা এলো না, নিজেকে কিভাবে সামলালে বলো তো? মা ছিল না, মার কথা ভাবতে হয়েছিল। তখন তো মা ছিল, আর মানে তখন তো মানে কি বলবো, মানে বাবা চলে গেছে, তখন তো মানে আমি যদি আরো হয়ে থাকি, তখন মা ছিল না, তো মাকে সামলাতে। ওই দিনগুলো অনেক মানে ওই দিনগুলো ভাবলেই কেমন একটা খারাপ লাগে, কষ্ট হয়। কষ্ট তো এখনো হয়, কিন্তু এই যে একটা কথা বলবো যে আজকে আমি যা কিছু মানে যত মানুষ আমাকে চিনেছে বা যেটুকু ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, সব বাবা ছিল। আগের কথাগুলো মনে পড়ে যায় তো, মানে সামনে থেকে দেখেছি তো যে কত কষ্ট করেছে। এখন তো সব, এখন আরো ভালো, মানে এখন অত কষ্ট করতে হয় না। এখন তো দোকানে আসছি, টাইম দোকানদারি করছি, চলে যাচ্ছি, বা কোনোদিন ধরো পড়ার চাপ হলো বা নিজেরও কোনো কাজ থাকলো, আসলামই না, ওই ভাইরা দেখে নিল। কিন্তু তখন তো আসতেই হতো, মানে তখন সে ভোরবেলা আগে 4টের সময় উঠে তখন আলু কাটা, ময়দা মাখা, ওগুলো সব বাড়ি থেকে হতো। বাড়ি থেকে করে নিয়ে তারপরে সাইকেল নিয়ে আসতে হতো, এসে তারপরে তরকারি, তখন তরকারিটা আমিই করতাম, তরকারি রেডি করতাম। আর এখন তখন একটা কাকু আমাদের গোবরডাঙ্গা থেকে আসতে, দুলাল কাকু, উনি 6:20 ট্রেনে নামতো। তার মধ্যে আমার তরকারি দোকান খোলা সব রেডি। কাকু এসে শুধু কচুরির ওই লেচি করে গুচি করে কচুরিটা বেলতো, তারপর থেকে দোকান শুরু হতো আমাদের। বাবার সঙ্গে কাজ করতেন, এখন কাজ করেন মেয়ের সঙ্গে। মালিক কর্মচারী সম্পর্ক কখন যে কাকু ভাইজি সম্পর্ক হয়ে গিয়েছে কে জানে। আমি তো ওর বাবার সাথে কাজ করতাম, ও যে দোকান দিয়েছে আমিও নিজের মতন ওর সাথে কাজ করে, মানে নিজের মনে করে কাজ করি। বাবা ওদের তো অমায়িক, ওদের তুলনা হয় না। ওর মার, ওদের বাড়ির সবারই ব্যবহার ভালো। বাইরে যার হাসির ছটা, ভিতরে তার চোখের জল। শত কষ্ট বুকে চেপে রেখে লড়াই চালাচ্ছে মেয়েটা, বাড়িটাকে সাজিয়েছে মনের মতো করে। বাইরের সবাই যেমন ভাবে দেখছে মৌকে, হাসি মুখে খাবার পরিবেশন করছে, লোককে খাওয়াচ্ছে, কিন্তু সেই মৌ হয়ে উঠতে গিয়ে আসলে মৌমিতাকে কতটা সংগ্রাম করতে হয়েছে সেটাই এখন জানবো। বাড়িটা কি তোমার নিজে? হ্যাঁ, বাড়িটা আমাদের নিজে, বাড়িটা আমাদেরই। বাড়িতে শুধু আমরা না, মানে আমরা জেঠুরা পিসিরা সব আমরা একই বাড়িতেই থাকি, কিন্তু যে যার মতো আলাদা। বাড়িটা হচ্ছে বাবা যখন ছিল তখন বাড়িটা মানে ভেতরের ঘরগুলো প্লাস্টার ছিল, কিন্তু বাইরে প্লাস্টার ছিল না। কিন্তু এই আগের বছর পুজোর সময় বাড়ি ঘরটা মানে একদম সুন্দর করে কালার করে নিজেদের, আমি আর মা আমাদের মতন করে সাজিয়ে নিয়েছি। সকলে ছেলে চান ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু এই মেয়ে যে ছেলের থেকেও বেশি, গর্বে চোখে জল মায়ের। স্বামী চলে যাওয়ার পর আপনার একমাত্র মেয়েকে কিভাবে, কতটা কষ্ট করে তিলে তিলে সবকিছু ঠিক করতে দেখলেন? অনেক কষ্ট করেছে ও, মানে ওর বাবা বেঁচে থাকতেই, ওর বাবা তো অসুস্থ ছিলেন, প্রথমে তো ওর বাবা রাজি ছিল না, বাবার সাথে গেল যে ছেলে হলে তো করতো আমার তো। তারপর মৌ যখন গেল, মৌ যাওয়ার পর থেকেই বাবা মেয়ে দুজনে করছিল। কষ্ট তো আমারও লাগতো, খারাপ যে দুজনে, ও মেয়ে পড়াশোনা করছে, ফের বাবার সাথে হেল্প করছে। বাবা মারা যাওয়ার পর তখন তো ও আর আমি, বাবা যখন মারা যায় তখন এতটাই খারাপ পরিস্থিতি, ওর বাবার এই যে এতটা, মানে এই যে শরীরটা খারাপ ছিল, এই লিভার সিরোসিস, লাং ইনফেকশন, ওনার তো অনেক টাকার ওষুধ লাগবে মাসে। ওই দিনগুলোতে লকডাউনের সময়টা সমস্যা হয়েছে, ওই ওনার ওষুধ কেনা, ফের আমাদের সংসার, মেয়ের পড়াশোনা। তারপর যখন উনি মারা গেল এমন একটা সময় গেছে, মানে জানতামও না যে কালকে সকালবেলা কি করব, মেয়েটাকে নিয়ে কী করে চলবো। ওর বাবা মারা যাওয়ার 1.5 মাস পর
ওকে কলেজের স্যার ম্যামরা বা অনেকেই টাকা পয়সা দিয়ে হেল্প করেছিল, সেই সমস্ত নিয়ে ও 1.5 মাস পর বললো, মা দোকানটা তো খুলতে হবে, নাহলে তো সম্ভব না, কী করে পারবো, বাঁচবো কী করে। এবার ওই দোকানটা খুললো, ওই দোকানটাকে আবার ঠিকঠাক করে, দোকানটা ওই পয়সা করিতে দোকানটা ঠিকঠাক করে ফের দোকানটা। তোর মনের জোর কতটা ছিল বলুন? প্রচুর মনের জোর আসক্তি, মানে ও যা করেছে হয়তো একটা ছেলে থাকলেও এরকম করতো না এখনো পর্যন্ত। যেমন আগে আমি আরও একসাথে গেছি, বাবা মারা যাওয়ার পরে প্রথমে তো আমাকে বলতো যে বাবা চাইনি তুমি স্টেশনে এসো না। এবার আমার তো খারাপ লাগছে, ও একটা মেয়ে হয়ে তখন আরও ছোট, আমি আস্তে আস্তে যাওয়া শিখলাম। ওর বাবার হাত ধরে ও স্টেশনে গেছে, আর ওর হাত ধরে আমি স্টেশনে আস্তে আস্তে শিখলাম। ওর মতো সব আমি পারি না, ও তো একাই দোকান চালাতে পারে, সব পারে দোকানে। দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছে মৌমিতা। পাশের গোডাউন থেকে ভাজা কচুরি বয়ে এনে স্টেশনে বিক্রি করার পাশাপাশি পড়াশোনাটাকেও এগিয়ে নিয়ে যেতে চায় সে। পড়াশোনার সাথে ব্যবসা একই হাতে দশভুজার মতো সামনে চলেছ। পড়াশোনাটা যখন শুরু করেছিলে ওটা নিয়েই তো এগোনোর ইচ্ছে ছিল। ছোট থেকে তো সবারই ইচ্ছা থাকে না যে বড় হয়ে এটা মানে কিছু একটা করবো। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে টিচার হব। এখনো ইচ্ছা আছে, কিন্তু এখন ইচ্ছা আছে, কিন্তু এখন বেশি ইচ্ছা আছে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাওয়া। মানে এখন বাবার ব্যবসাটা যেটা করছি সেটাই এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। হাবড়াতে 2টো আউটলেট হয়েছে, মানে একটা তো স্টেশনে আর একটা তো 2 নম্বর রেলগেটের আগে। আরও ইচ্ছা আছে যে নতুন কোনো জায়গায় আর একটা দোকান খোলা, 1টা 2টো 3টে 4টে। ব্যবসাকে বড় করার স্বার্থে, তোমার বাবার স্বপ্ন পূরণের স্বার্থে তুমি নিজের পড়াশোনা নিয়ে কিছু করার ইচ্ছেটা আত্মত্যাগী করলে, তাই তো? হ্যাঁ, এটা বলতে পারেন আত্মত্যাগী করলেন। মানে আমি তো বললাম যে আমি সময় দিতে পারি না। এবার যেহেতু আমি বললাম কি পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর আমি তো কোনোদিনও মানে ছোট থেকে যেভাবে বড় হয়েছি আমি তো কোনোদিনও জানতাম না যে আমি স্টেশনে গিয়ে দোকান করব, দোকান করতে হবে। তো পুরো বাবার উপরে, বাবা কিছু না চাইতেই দিয়ে দিয়েছে। সব বাবারাই হয়তো এরকমই হয়, মেয়েদের একটু বেশি ভালোবাসে। তো আমি তো মানে যেগুলোই আমার সাথে মানে স্টেশনে দোকান করার মানে বাবার সাথে যাওয়ার পর থেকে আমার সাথে যেগুলোই হচ্ছে মানে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত না। মানে এক একদিন এক এক রকম। আগে প্রায় জানতো যে আমাদের মাটির উনুন দোকানে সে উনুনটা প্রায় ভেঙে দেওয়া হতো, প্রায় 1 সপ্তাহে 1বার, কোনো দিন 2বার, যে আমাদের উনুনটা এরকম প্রায় ভেঙে দেওয়া হতো। আবার সে উনুন ঠিক করে দোকান করা। এখন তো আরপিএফের থেকে তো স্টেশনের উপর পুরো আগুনই বন্ধ করে দিয়েছে। এখন সে আমাদের ওই স্টেশনের থেকে একটু নেমে রাস্তার দিকে একটা গোডাউন ভাড়া করা ছিল আগে, সেখানে আমাদের তরকারি হতো। তরকারিটা নিয়ে আসতো। এখন সেখান থেকেই কচুরি, বেলা, ভাজা সব কিছু ওখানে হয়, দোকানের কিচ্ছু হয় না। ওখান থেকে হেঁটে ঝুড়ি করে কচুরি নিয়ে এসে এখন করা। মানে খুব সমস্যা হচ্ছে এখন দোকান করতে। দোকান যেভাবে মানে কচুরি দিয়ে আসা নিয়ে আসার জন্য একজন সবসময় থাকতে হচ্ছে, যে কাউন্টার করছে তাকে ফোন করে বলতে হচ্ছে যে এখন কচুরি লাগবে বা এখন লাগবে না। কিন্তু এরকম করেই দোকান করা হচ্ছে। আর পড়াশোনাটা পড়াশোনা করব, বিএড করবো এরপরে, যেটা বলছিলাম টিচার লাইনে। যদি বললাম না, যদি আমি পরীক্ষায় বসতে পারি আমি পরীক্ষাটাও দেবো, যদি এক্সাম হয় আমি পরীক্ষাও দেবো, কিন্তু ব্যবসাটা করে যাব। বাবা নেই, মাই পৃথিবী। মাও চোখে হারায় মেয়েকে। এভাবেই সম্পর্কের বাঁধনে বাঁধা থেকে কেটে যায় দিন। এখন এই যে মৌয়ের বাবাও নেই, এখন আছে মা মেয়ে। আর এই যে মৌই এখন আমার বল ভরসা, সব কিছু। ছেলে বলো মেয়ে বলো, বাবা মা সব এখন আমার এই মৌ। মৌকে ভবিষ্যতে তো মৌয়ের একটা সংসার হবে সেই আশাও তো দেখেন নিশ্চয়ই। ওটা তো অবশ্যই হবে সংসার, কিন্তু ওই আশার থেকে বড় যে আমার বুকটা এখনই ভাবলেই খালি হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। কারণ ওগুলো তো আমার নিজের মা নেই, অনেক বছর আগে মাকে হারিয়েছি। তারপরে তো অনেক ছোটোবেলায় আমি এখানে এসেছি, ওর বাবা নিয়ে এসছে। তো ওর বাবার নাম মারা যাওয়ার পরে এখন তো তো সব কিছু, এখন ওকে ছাড়া তো ভাবতে পারি না কিছু। আমি অসহায়। আর ও আমাকে এমনভাবে করে রেখেছে, যেমন স্টেশনে যাওয়া, কাজ করা। এখন তো ছুটিই দিয়ে দিয়েছে আমাকে, বললাম কাজ তো কিছু করতেই দেয় না, বাড়ির কাজ টুকটাক যেটা করি দোকানে ও তো দায়িত্ব। এবার ওই সমস্ত ভাবলেই তো কষ্ট হয়। কারণ আমি তো বলেছি যে তোমাকে একটা সুটকেসে ভরে নিয়ে চলে যাব বিয়ে করলে। আজকে সকালবেলাই বলছিল এই সব নিয়ে, এমনি আজকে তুমি তো 3 দিন ধরে বলেই যাচ্ছে যে আমি কি করে থাকবো। আমি বলছি তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, তুমি তাই বলছো। বলছে না কি করে থাকবে, 3-4 দিন ধরে একই কথা বলে যাচ্ছে। তুমি প্রশ্নটা করলে না, আমি তাই হট করে দেখালাম যে 3-4 দিন ধরে। আমি আজকেই বলছি যে বড় একটা ট্রলি কিনে তোমার পার্সেল করে নিয়ে চলে যাবো।
আমার একটা গর্বের জায়গা। আজকে ওর জায়গায় তো অনেক মেয়েরা করে, অনেক অনেক ওর থেকে অনেক কষ্ট করছে, কিন্তু আমার মনে হয় যেন ওর জায়গায় হয়তো অন্য কেউ হলে এতটা এইভাবে হয়তো এরকম করতো না, এইভাবে ভালোবেসে এইভাবে সব কিছু ভালোবাসায় দোকানটা ওর ভালোবাসার জায়গা। মানে ওর বললাম না যে আমি যদি কোনোদিন আমি বুঝতে পারছি ওর শরীর খারাপ, আমি বলি মানে আজকে যাওয়া লাগবে না, দোকানে তো আছে। বলে কি না আমার বাড়িতে ভালো লাগছে না, একবার না হলেও যদি 10 মিনিটের জন্য বেরোতে হয় তবু দোকানে যাবো। মা যাই গিয়ে আসি, দোকানে দেখে আসি, ঘুরে আসি, কাজ না করি দেখে আসি কি অবস্থা। ভবিষ্যতে ব্যবসাটাকে আরো বড় করতে চায় মৌমিতা, আর চায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। পরবর্তীকালে ব্যবসাটাকে আরো বড় করার ইচ্ছে আছে, আরো অনেক কটা আউটলেট খোলার ইচ্ছে আছে। আর কি কি ইচ্ছে রয়েছে তোমার যেটা পূরণ করতে হবে? পরবর্তীকালে আমার মানে আমি না মানে ছোট থেকেই একটু আমার ইচ্ছা যে মানে একটু কিছু কিছু মানুষ থাকে না যারা একটু অসহায় হয় বা হয়, আমার একটু তাদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা একদম ছোট থেকেই। মানে তখন যখন মাসরাতে আমি যেতাম, বিশেষ করে বয়স্ক মানুষজন যারা থাকে না, আমি তখন বলতাম যে এই ঠামাটাকে আমাদের বাড়ি নিয়ে চলো। তখন তার বুঝতাম না, এটা একদম প্রথম থেকে। কিন্তু ভগবান আমাকে যদি সত্যিই সেরকম কোনো মানে এটা আমার একদম মানে নিজস্ব ইচ্ছা, এটা আমি কোনোদিনও কাউকে আজ পর্যন্ত বলিনি, তোমাদেরকেই বললাম। যদি ভগবান যদি আমাকে সেরকম দিন দেয়, আমি যদি করতে পারি, তো আমার ইচ্ছা আছে যে অসহায় কিছু মানুষের জন্য কিছু করার। এভাবেই ছোট্ট গল্পটি রূপ পাক উপন্যাসের, যেখানে শেষের গল্পটা সুখের হবে। আমাদের মানসী মৌ এলাকায় আর 5টা মেয়ের ভরসা হয়ে উঠুক। পড়াশোনায় মন্দ ছিল না মৌমিতা ওঝা, তেমনি ব্যবসাটাও কিন্তু মন্দ করে না। কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই সংসারের দায়িত্ব এবং সামলাতে হলো ব্যবসার দায়িত্ব। আর সেই ব্যবসা সামলাতে সামলাতে মৌমিতা ওঝা হয়ে উঠল সবার পছন্দের মৌ, এবং তার দোকান মৌয়ের কচুরি। মানুষই মানুষই সে আজকের মানুষ।